আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। যেখান থেকে আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন এবং যুক্ত হবেন, সবাইকে জুম্মা মোবারক। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব মুসলিম বিশ্বের তিনটা গুরুত্বপূর্ণ দেশ একত্রে গঠন করতে যাচ্ছে নতুন একটা সামরিক জোট। আজকে সৌদি আরবের জেদ্দা শহরে এই তিন দেশের রাষ্ট্রনায়করা বৈঠক করে এই সামরিক চুক্তিটি ফাইনাল করবেন। এ ধরনের খবর এসেছে বিভিন্ন দেশের গণমাধ্যমে। তাদের এই চুক্তিটি আসলেই নতুন করে একটা মিনি মুসলিম ন্যাটো গঠন করতে যাচ্ছে কিনা, এই প্রশ্ন এখন সব জায়গায় ঘুরপাক খাচ্ছে। আমরা আজকে দেখব এই চুক্তির বিস্তারিত। চুক্তিটি হলে কি কি জিনিস থাকতে পারে, এই চুক্তির সফল হওয়ার, চুক্তি হলেই তো হয় না, চুক্তি হওয়ার পরে এটার বাস্তবায়ন এবং সফল হওয়ার ক্ষেত্রে বাধাগুলো কি কি, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকা এই ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, এগুলো নিয়েই আলোচনা করব আজকের এই আলোচনায়। একই সাথে এই সম্পৃক্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। আলোচনার শুরুতেই আমাদের টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, এআই কোর্স এবং ফ্যাক্ট চেকিং কোর্সগুলো সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, আমরা অনলাইনে টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ফ্যাক্ট চেকিং কোর্স এবং বেসিক এআই আর বেসিক জার্নালিজম কোর্সগুলো করাচ্ছি। আপনারা যারা আগ্রহী থাকেন, কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমি ডিসক্রিপশনে তথ্য দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের টিমের মাধ্যমে তথ্যগুলো নিতে পারেন এবং ভর্তি হতে পারেন। সৌদি আরবে যাচ্ছেন তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোগান। হঠাৎ করেই গতকাল রাতে তুরস্কের সরকারের পক্ষ থেকে ঘোষণাটি আসে যে তিনি আজ শুক্রবার সৌদি আরবে যাবেন। সৌদি আরবের জেদ্দায় বৈঠক করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে, এবং অলরেডি সৌদি আরবে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান। এই পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান 3 দিন ধরে সৌদি আরবে আছেন, তাদের সাথে একত্রে বৈঠক হবে এবং এই বৈঠকে একটা চুক্তি হবে। চুক্তিটাকে বলা হচ্ছে ত্রিদেশীয় সামরিক চুক্তি। এই চুক্তির মাধ্যমে গঠিত হবে ত্রিদেশীয় সামরিক জোট। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একত্রে বসে যেই চুক্তিটি স্বাক্ষর করবেন তার মধ্যে কি আছে। অনেকের অনেক ধরনের প্রশ্ন যে আসলে এই চুক্তির মধ্যে অনেক কিছু আছে, আবার অনেকের হচ্ছে এই চুক্তির মধ্যে কিছুই নেই। চুক্তির বিস্তারিত এখনো পর্যন্ত বাইরে আসে নাই। চুক্তিটা নিয়ে আলোচনা চলছে প্রায় গত 1.5 বছর ধরে। পাকিস্তান এবং সৌদি আরব গত বছর একটা সামরিক চুক্তি করে এবং সেই চুক্তির একটা অংশ ছিল এরকম যে এই দুই দেশের কোনো একটা দেশে যদি আক্রমণ হয় তাহলে অন্য দেশটিও নিজের দেশে আক্রমণ হয়েছে মনে করে ওই আক্রান্ত দেশের পক্ষে এসে দাঁড়াবে এবং সেখানে তারা একত্রে লড়াই করবে। এখন এই নতুন চুক্তিটিও কি সেরকম, এই প্রশ্ন সবার আগে আসে। সেই হেতু আমরা এখানে বলতে পারি যে বিভিন্ন সোর্সের তথ্য অনুযায়ী নতুন চুক্তিতে যে সমস্ত জিনিস অন্তর্ভুক্ত থাকবে তার মধ্যে হচ্ছে যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তির হস্তান্তর, প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন এবং সহযোগিতা এবং নিরাপত্তা নেটওয়ার্ক গঠন, সমন্বিত নিরাপত্তা নেটওয়ার্ক গঠন। এর কারণ কি? কারণ হচ্ছে এই মুহূর্তে সৌদি আরব যেই ধরনের একটা হুমকি মোকাবেলা করছে বা হুমকির মধ্যে পড়ে যাচ্ছে, সেই হুমকি থেকে সৌদি আরবকে দীর্ঘমেয়াদে মোকাবেলার জন্য আমেরিকা ছাড়া আর কেউ ওইভাবে সামনে আসছে না। আর আমেরিকাও মধ্যপ্রাচ্য থেকে আস্তে আস্তে তার এই যে সৈন্য সংখ্যা কমিয়ে নেয়া,
মধ্যপ্রাচ্যে সে যে একটা নিরাপত্তা আমব্রেলা তৈরি করেছিল, নিরাপত্তা ছাতা, সেটাকে এখন অনেকটাই গুছিয়ে নেয়ার পর্যায়ে যাচ্ছে। আমেরিকার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ছাতাটা কি? নিরাপত্তা ছাতাটা ছিল এরকম যে আমেরিকা এই আরব দেশগুলোর উপরে যদি কোনো জায়গা থেকে কোনো ধরনের আক্রমণ আসে, তাহলে আমেরিকা সবার আগে ছুটে এসে তাদের জন্য ছাতা ধরবে এবং ওই আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করবে। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত চলমান ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে দেখা গেছে আমেরিকা আরব দেশগুলোর নিরাপত্তার চেয়ে ইসরায়েলের নিরাপত্তাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আরব দেশগুলোর নিরাপত্তার চেয়ে নিজের সেনাবাহিনীর নিরাপত্তাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আরব দেশগুলোর নিরাপত্তার গুরুত্বের চেয়ে নিজের সামরিক সরঞ্জাম এবং অস্ত্রের যে ঘাটতি সেটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, যে কারণে বিভিন্ন সময় দেখা গেছে ইরানের ড্রোন এবং মিসাইল হামলাকে ব্যাহত করার জন্য আরব দেশগুলোর নিজস্ব সামরিক প্রযুক্তি, সামরিক শক্তিকে ব্যবহার করতে বাধ্য হতে হয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে সৌদি আরব এগিয়ে আসছে নিজের ভবিষ্যৎকে নিশ্চিত করতে নতুন সামরিক জোট গঠনে। এই নতুন সামরিক জোটে যে দুটো দেশ বা এই যে তিনটা দেশ একত্র হচ্ছে, তাদের এক এক পক্ষের এক এক ধরনের শক্তি আছে। যেমন সৌদি আরবের আছে হচ্ছে ব্যাপক পরিমাণে তেল, গ্যাস এবং অর্থ। পাকিস্তানের আছে পরমাণু অস্ত্র এবং যুদ্ধ করা একটা সামরিক বাহিনী। তুরস্কের আছে ড্রোন এবং ন্যাটো পর্যায়ের সামরিক সক্ষমতা। তুরস্কের সামরিক সেক্টরটি অর্থাৎ এই অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তুরস্ক এখন বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে পৌঁছে গেছে। মুসলিম বিশ্বের একমাত্র দেশ হিসাবে এই শীর্ষ 10-এ আছে তুরস্ক। ওদিকে মুসলিম বিশ্বের একমাত্র দেশ হিসাবে পরমাণু অস্ত্রের অধিকারী দেশ হচ্ছে পাকিস্তান। ওদিকে মুসলিম বিশ্বের একমাত্র দেশ হিসাবে পবিত্র ভূমির নিরাপত্তা এবং দায়িত্বে আছে সৌদি আরব। আবার মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তিশালী দেশ হচ্ছে এখনো পর্যন্ত সৌদি আরব। এই তিনটি দেশ একত্রে তাদের এই যে ভিন্ন ভিন্ন শক্তি, এটাকে একত্র করে তারা একটা সমন্বয় করতে চাইছে। এখন এই সমন্বয়কে গল্পে বা কথায় যত সুন্দর মনে হয়, যতটা চমৎকার মনে হয়, বাস্তবে ততটা চমৎকার হবে কিনা দেখুন। আগে একটু এই চুক্তির প্রভাব বিশ্লেষণ করে আসি। আজকে জেদ্দায় স্বাক্ষরিত হওয়া এই ত্রিপক্ষীয় চুক্তি মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। 2025 সালে সৌদি পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় যে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, অনেকে মনে করছেন যে এই চুক্তিটা সেটার সম্প্রসারণ। অনেকে বলছেন এটা হচ্ছে মুসলিম ন্যাটো, অনেকে বলছেন এটা হচ্ছে মিনি মুসলিম ন্যাটো, অনেকে বলছেন এটা হচ্ছে মুসলিম ন্যাটোর প্রথম পদক্ষেপ। কিন্তু এই সব কিছু মারিয়ে যেই প্রভাবগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি এবং কৌশলগত গভীরতা, তুরস্কের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং ন্যাটো মানের এই প্রতিরক্ষা শিল্পের যে বেজ বা ভিত্তি, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং যুদ্ধবিজ্ঞ সেনাবাহিনী। এই যে সমন্বিত নিরাপত্তা নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে, এখানে কিন্তু গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। বিশ্বের 10টা গোয়েন্দা সংস্থার তালিকায় সর্বশেষ যে তালিকাগুলো, গোয়েন্দা সংস্থার তালিকা তো আসলে প্রাতিষ্ঠানিক কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এটা প্রচার করে না, কিন্তু তারপরেও বিভিন্ন বিশ্লেষণে যেটা আসে যে বিশ্বের গুরুত্বপূর্ণ 10টা গোয়েন্দা সংস্থার তালিকার মধ্যে তুরস্কের MIT এবং পাকিস্তানের ISI আছে। সুতরাং এই যে গোয়েন্দা শক্তিটাকেও এখানে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী আর লোহিত সাগর বা লাল সাগরের যে উত্তেজনা, এই প্রেক্ষাপটটা এই তিনটা দেশের মধ্যে চুক্তিটাকে আরো ত্বরান্বিত করেছে। গত 1 বছর ধরে এই চুক্তির এগ্রিমেন্ট বা এই চুক্তির যে খসড়াপত্র, এটা নিয়ে 3 দেশের মধ্যে ব্যাপক পরিমাণে আলোচনা
এবং বিতর্ক, তর্ক, সমালোচনা, এটার খসড়া নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং 1 থেকে 1.5 বছর আলোচনার পরে তারা আজকে খুব সম্ভবত ফাইনাল চুক্তিটি করবে। এখন এখানে কার কি লাভ হতে পারে এই চুক্তিতে? পাকিস্তানের লাভ কিরকম? যেমন এই চুক্তির শুধুমাত্র এটা সামরিক চুক্তি যে হবে, শুধুমাত্র সামরিক চুক্তি সেরকম না। এই সামরিক চুক্তি যে সমস্ত দেশের সাথে হয় সেই সমস্ত দেশের মধ্যে গোয়েন্দা চুক্তি, নিরাপত্তা চুক্তি, অর্থনৈতিক চুক্তি এবং কূটনৈতিক চুক্তি হয়। বিভিন্ন আন্তর্জাতিক কি বলে প্ল্যাটফর্মে তারা একে অপরকে কূটনৈতিক সাপোর্ট দেয়, একে অপরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয়, একে অপরকে গোয়েন্দা সাপোর্ট দেয়, একে অপরকে সামরিক সাপোর্ট দেয়। সেই দিক থেকে চিন্তা করলে পাকিস্তানে সৌদি আরবের বিনিয়োগ, সামরিক প্রশিক্ষণ এবং এই সৌদি আরবে পাকিস্তানের সামরিক বাহিনীর মোতায়েন থেকে পাকিস্তান বৈদেশিক মুদ্রা অর্জন করবে। তুরস্ক তার অস্ত্র রপ্তানি বৃদ্ধি করবে, মুসলিম বিশ্বে তার অস্ত্রের প্রতি আগ্রহ আরো বাড়বে এবং সৌদি আরবের সাথে যৌথ উৎপাদন এবং সৌদি আরবে তুরস্কের প্রযুক্তি স্থানান্তরের সুযোগ থাকবে। অলরেডি সৌদি আরবের সাথে তুরস্কের এই নিয়ে প্রায় 3-4টা সামরিক চুক্তি আছেও, যেমন ধরুন তুরস্কের বিভিন্ন ধরনের ড্রোন সৌদি আরবের সাথে যৌথভাবে উৎপাদন, তারপরে হচ্ছে যুদ্ধ জাহাজ সৌদি আরবের সাথে একত্রে উৎপাদন করা, আরো কিছু অস্ত্র তৈরির প্রযুক্তি সৌদি আরবকে হস্তান্তর করা, এরকম কিছু চুক্তি অলরেডি আছে। আর সৌদি আরব কি পাবে? তার নিরাপত্তাকে সে শক্তিশালী করতে পারবে এবং ওই যে বড় বিষয় হচ্ছে আমেরিকার নিরাপত্তা ছাতা যে আস্তে আস্তে খসে যাচ্ছে সেটা থেকে বেরিয়ে এসে নিজের নিরাপত্তা নিশ্চিত করবে। এটা আসলে হুটহাট করে কোনো সিদ্ধান্ত না, এটা বহুদিন ধরে চলা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে সামনে আগানো একটা পরিকল্পনা। কিন্তু বিষয়টা হচ্ছে এই পরিকল্পনাকে ত্বরান্বিত করেছে কে? বর্তমান যুদ্ধ এই পরিকল্পনাকে ত্বরান্বিত করেছে এবং বিশ্বের সব দেশই এখন চাইছে কত দ্রুত আমি একটা সামরিক নিরাপত্তা বা সামরিক শক্তিতে রূপান্তরিত হতে পারি। এটা সব দেশ এখন চাইছে। বর্তমান বিশ্ব যেটার মধ্য দিয়ে যাচ্ছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্ব কখনো যায়নি, এইরকম সামরিক অনিশ্চয়তা এবং সামরিক হুমকির মধ্য দিয়ে বিশ্ব এর আগে কখনো এতটা যায় নাই। সুতরাং সব দেশই চাইছে যে কিভাবে সে তার সামরিক শক্তিকে দ্রুত উন্নতি করতে পারে। এই ক্ষেত্রে পরীক্ষিত যে সমস্ত উদাহরণ আছে তারা সেইখান থেকে সাপোর্ট নিতে চায়। তার মধ্যে একটা হচ্ছে তুরস্ক, যে 10 বছরে সে সামরিক শক্তিকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর বর্তমানে একটা বাস্তবতা হচ্ছে যে আপনি আজ থেকে 30 বছর আগে যদি এটা করতে চাইতেন পারতেন না। কেন? কারণ হচ্ছে সেখানে সামরিক প্রযুক্তিগুলো হস্তান্তর করাও যেমন জটিল, আর ওই হস্তান্তর করে নিয়ে আসা প্রযুক্তি ব্যবহার করে নিজে সামরিক শক্তিতে নিজেকে রূপান্তরিত করতেও, ওই প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী হতেও সময় লাগে প্রায় 30-40 বছর। কিন্তু বর্তমানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সের যুগে সামরিক শক্তি এবং যেখানে ছোট ছোট পাওয়ার দিয়ে বড় বড় ক্ষতি করা সম্ভব বা ছোট ছোট অস্ত্র দিয়ে বড় বড় অস্ত্রকে ঠেকানো সম্ভব, সেইখানে দেশগুলো এই ধরনের প্রযুক্তির দিকে আগাচ্ছে। এজন্য এটা তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের এই যে ত্রিপক্ষীয় জোট এবং 3টা দেশের আপনি ভৌগোলিক অবস্থান এবং তাদের আশেপাশের দেশগুলোকে একটু দেখা দরকার। পাকিস্তান এই এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ লোকেশনে আছে। একদিকে ভারত, অন্যদিকে আছে হচ্ছে উপরের দিকে রাশিয়া, একপাশে চীন, গুরুত্বপূর্ণ লোকেশন। সৌদি আরব মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ লোকেশনে। তুরস্ক ইউরোপের দিকের মুসলিম বিশ্বের সর্বশেষ রাষ্ট্র এবং ইউরোপ, এশিয়ার, আফ্রিকার ভারসাম্য কেন্দ্র। এদিক থেকে 3টা দেশের যদি হচ্ছে সমন্বয় হয় তাহলে এই জোটে হয়তো আরো অনেক দেশ যুক্ত হতে পারে পরবর্তীতে, এটা মনে করা হচ্ছে। এখন এখানে এই জোটটা কি ইরানের বিরুদ্ধে? এই প্রশ্ন অনেকের। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে যদি মূল্যায়ন করা হয় তাহলে বলা যায় যে হ্যাঁ, এই জোট ইরান এবং
হুথিদের বিরুদ্ধে। শুধু ইরান হুথি না, এখানে আপনি হিজবুল্লাহও নিয়ে আসতে পারেন। এই জোট হিজবুল্লাহর বিরুদ্ধে, প্রশ্নটা কেমন না? আমি বিরুদ্ধে না বললেও বলবো না যে এই জোট হিজবুল্লাহর পক্ষে, এটা বলা যাবে না। ইরান এবং হুথির আক্রমণ যত বেশি ত্বরান্বিত হচ্ছে সৌদি আরবকে ঘিরে, সৌদি আরব তত বেশি নিজেকে ইনসিকিউর মনে করছে এবং তার নিরাপত্তাকে শক্তিশালী করার জন্য সে দ্রুত আগাচ্ছে। একটা সময় কিন্তু এটাও হয়েছিল যে সৌদি আরব এবং আমেরিকা একটা পরমাণু চুক্তি করেছিল, বেসরকারিভাবে ব্যবহার করার জন্য পরমাণু স্থাপনা সৌদি আরবে গড়া হবে। আমেরিকা এটাই বলেছিল যে ঠিক আছে, তোমাকে এটা দেয়া হবে, প্রযুক্তি আমি দেব। কিন্তু ওই চুক্তির একদিন পরে ইসরায়েলের চাপে আমেরিকা বলল কি, না 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 না, এটা কিছু হবে না, ইসরায়েলের সাথে সৌদি আরবের হচ্ছে আব্রাহাম চুক্তি করতে হবে। সুতরাং সৌদি আরব ওইখানেও দেখলো যে না, আমেরিকা তার কথায় ঠিক থাকে না। আর বর্তমানে আমেরিকা যেভাবে এই ইরানের সাথে একটা চুক্তি করতে যাচ্ছে, যেভাবে এই অঞ্চল থেকে সে আস্তে আস্তে উঠে যাচ্ছে, এবং ইসরায়েল যেভাবে এই অঞ্চলে বিভিন্ন দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তাতে ভিন্ন একটা জোট তার দরকার। কিন্তু এখানে কোন কোন দেশ এই জোটের বিরুদ্ধে সবচাইতে বড় অবস্থান নিতে পারে? 3টা দেশ। একেবারে চোখ বন্ধ করে আপনি 3টা দেশের নাম বলতে পারবেন, তাই না? পারবেন না? পারবেন তো? বলুন তো 3টা দেশের নাম। কোন 3টা দেশ এই জোটের বিরুদ্ধে সবচাইতে বেশি মানে শক্তিশালীভাবে দাঁড়াবে? একটা হচ্ছে ভারত। ভারত এই চুক্তিকে পাকিস্তানের অবস্থান শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে দেখছে। এমনিতেই ভারত তুরস্ক এবং পাকিস্তানের ঘনিষ্ঠতা থেকে ব্যাপক পরিমাণে নারাজ, এবং এই পাকিস্তান তুরস্কের ঘনিষ্ঠতা নিয়ে ভারত তুরস্ক সম্পর্কে টানাপোড়েন চলছে। ভারতের সাথে তুরস্কের কোনো যুদ্ধ নাই, কোনো সংঘাত নাই, কোনো মারামারি নাই, কিচ্ছুই নাই। একে অপরের ভিতরে গিয়ে হচ্ছে কিছু করতেছে না, একে অপরের কোনো জায়গা দখল করতেছে না, একে অপরের কোনো সীমানা দখল করতেছে না, একে অপরের মধ্যে কোনো ধরনের হচ্ছে কি বলে সন্ত্রাসী গোষ্ঠী অথবা সরকার বিরোধী কোনো সশস্ত্র গোষ্ঠীকেও সরাসরি সাপোর্ট দিচ্ছে না। কিন্তু এই পাকিস্তান তুরস্কের সম্পর্ক নিয়ে, সম্পর্কের কারণে ভারত তুরস্ক বিরোধী অবস্থানে আছে, এবং সেটার জন্য সে এসে তুরস্কের বাইরে ধরেন সিরিয়া, ইরাক, ওই সমস্ত জায়গায় কুর্দি সশস্ত্র গোষ্ঠীদেরকে সাপোর্ট দিচ্ছে। আবার গিয়ে সাইপ্রাসের সাথে সামরিক চুক্তি করতে চাচ্ছে, গ্রিসের সাথে নৌ চুক্তি করতে চাচ্ছে, এরকম জিনিসগুলো নিয়ে সে আগাচ্ছে। তার মানে হচ্ছে সে এটাকে তার জন্য একটা বড় হুমকি হিসেবে দেখছে, এবং সে মনে করছে যে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ভারসাম্যে এটা প্রভাব ফেলবে। অর্থাৎ ভারত পাকিস্তান যে একটা ব্যালেন্স করে চলতো, যে ভারতের যতটুকু শক্তি আছে পাকিস্তানে তার চেয়ে কম শক্তি আছে, ভারত পাকিস্তানকে একটু দমাই রাখবে, এখান থেকে পাকিস্তানকে একটা চাপে রাখার ক্ষেত্রে তার কৌশলটা আটকে যাবে। আরেকটা দেশ হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী, ইসরায়েলের সেনা কি বলে প্রতিরক্ষা মন্ত্রী, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী, ইসরায়েলের বিদেশ বিষয়ক মন্ত্রী, ইসরায়েলের অর্থমন্ত্রী, এরা সবাই এক জোরে এক স্বরে তুরস্কের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বলছে, একেবারে সরাসরি বলেছে যে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। শুধু তাই না, তারা বলছে যে ইরান এবং ইরানের সাথে সম্পৃক্ত যে সমস্ত দেশ বা গোষ্ঠী আছে তাদের নিয়ে তো একটা শিয়া অক্ষ গঠিত হয়েছে, যেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এখন নতুন করে তুরস্ক এবং তুরস্কের সাথে আরো কিছু মুসলিম দেশ মিলে সুন্নি অক্ষ গঠন হচ্ছে, যেই সুন্নি অক্ষের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। ভাই, তুমি জোট করো না, তুমি তো এই গ্রিসের সাথে গিয়ে, তারপরে হচ্ছে সাইপ্রাসের সাথে গিয়ে, তারপরে ভারতের সাথে গিয়ে জোট করতেছো। কিন্তু বলে না যে এটা হচ্ছে তুমি মুসলিম বিরোধী জোট করতেছো। অন্য কেউ জোট করলেই তোমার লেগে যায় কেন? তোমার বিরুদ্ধে জোট করতেই পারে। তুমি যেভাবে হচ্ছে সব জায়গায় তাণ্ডব চালাচ্ছ, তোমার বিরুদ্ধে জোট করাটাই হচ্ছে ন্যাচারাল জিনিস। না করাটা হচ্ছে যে এর বিরুদ্ধে যদি এত কিছুর পরে যদি এর বিরুদ্ধে কেউ জোট না করে, তাহলে সেই না করাটা হচ্ছে আসলে আশ্চর্যের জিনিস হবে। যাই হোক, ইসরায়েল এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইসরায়েল মনে করছে যে এটা ইসরায়েলের সামরিক স্বাধীনতাকে সীমিত করবে। সামরিক স্বাধীনতা কি ইসরায়েলের?
তার নিজের মধ্যে সে সব ধরনের সামরিক কর্মকাণ্ড চালাবে, এটাই তো না। তার সামরিক স্বাধীনতা হচ্ছে আমি এই অঞ্চলে ইচ্ছা মতো ছড়ি ঘোরাবো, এটার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। আমি এই অঞ্চলের সবচাইতে শক্তিশালী অস্ত্রধারী দেশ হব, আমার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। কিছু কিছু জায়গায় এরকম আছে কি জানেন? উদাহরণ দিই, ধরেন কোনো একটা স্কুলে ফার্স্ট বয়, সে সবসময় ফার্স্ট বয় হবে। ভাই তুমি যদি পড়ালেখা ভালো করো, তোমার যদি হচ্ছে মেধা ভালো থাকে, তুমি যদি তোমার যদি অধ্যবসায় থাকে, তোমার যদি সেই ধরনের পরিশ্রম থাকে, তুমি ফার্স্ট বয় হবে। এখন বাইরের থেকে কেউ এসে ওর ক্লাসে ভর্তি হলো এবং সে পরীক্ষায় ফার্স্ট বয় হয়ে গেল, হতে পারে না? হবে। তো সে যখন পরীক্ষায় ফার্স্ট বয় হবে, তুমি আরো ভালো পড়ালেখা করো, আরো প্রতিযোগিতা করো, আরো চেষ্টা করো, তুমি পরে পরীক্ষায় ফার্স্ট বয় হলো না। এখন ওই ফার্স্ট বয়ের কথা হচ্ছে, এই যে বাইরে থেকে এসে ফার্স্ট বয় হয়েছে, একে আমি স্কুল থেকে তাড়াতে হবে, টিচারদের সাথে কথা বলে এটা করে সেটা করে, নাহলে ওরে এমন মানে ফাঁদে ফেলতে হবে ও যেন কোনোভাবেই ফার্স্ট হতে না পারে। এখন এইভাবে ওই স্কুলের এই ছেলেটা প্রত্যেকটা ক্লাসে যে কেউ বাইরের থেকে আসে, যে কেউ হচ্ছে ভালো পড়ালেখা করে ওকে কি বলে চ্যালেঞ্জ করে বা ফার্স্ট হয়, তাকে সে বিভিন্নভাবে হচ্ছে দমিয়ে দেওয়ার চেষ্টা করে, সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তার নোট চুরি করে, তাকে হচ্ছে বিভিন্নভাবে বিরক্ত করে, তার পিছনে মেয়ে লাগিয়ে দেয়, বিভিন্ন ধরনের কাহিনী। বাস্তব উদাহরণ থেকে বলছি, আমার জীবনে এরকম ঘটেছে। বাইরে থেকে গিয়ে আমি হচ্ছে ফার্স্ট হয়েছিলাম, তারপর হচ্ছে এরকম ঘটেছে। যাই হোক, তো এই উদাহরণটা মূলত দিচ্ছি যে ইসরায়েলের কথা হচ্ছে আমি এই অঞ্চলে ফার্স্ট থাকবো। ভাই তুই ফার্স্ট থাক, তুই যদি টেকনোলজিতে এত ভালো থাকো, এটা থাকো সেটা থাকো, ফার্স্ট থাক, সমস্যা কি? কিন্তু না, সেটা না। ওর কথা হচ্ছে আমি ফার্স্ট থাকবো কিভাবে? আমার সামনে কেউ যেতে পারবে না। আমেরিকায় হলিউডে একটা সিনেমা করেছিল, সিনেমাটাতে হচ্ছে ওই আরব দেশগুলোকে, মুসলিমদেরকে কট্টরভাবে হচ্ছে সমালোচনা করে, কট্টরভাবে দেখলে আপনার মনে হবে যে হ্যাঁ অনেক চমৎকার একটা হাসির সিনেমা, কিন্তু কট্টরভাবে সমালোচনা করছে। আপনার অবচেতন মনে মুসলমানদের সম্পর্কে এমন সব ধারণা ঢুকিয়ে দিচ্ছে যেটা দেখলে আপনার মাথা নষ্ট হবে। যাই হোক, সেটার মধ্যে সে দেখাচ্ছে যে আলাদিন নামে ওইখানে আরব কোনো একটা দেশের একজন ডিক্টেটর, হ্যাঁ, সে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হবে। এখন সে দৌড়াচ্ছে, তার আশেপাশে আরো 2-3 জন দৌড়াচ্ছে। এখন যারা তাকে রেখে সামনে উঠে যেতে পারে অথবা তার সমপর্যায়ে দৌড়াচ্ছে, তাদেরকে সে ওই দৌড়ের মধ্যেই গুলি করে, পায়ে গুলি করে তাদেরকে ফেলে দিচ্ছে। তারপরে শেষ পর্যন্ত গিয়ে সে একা দৌড়ে ফার্স্ট হয়েছে। এখন ইসরায়েলের কথা হচ্ছে, এই অঞ্চলে আমার এই যে সামরিক স্বাধীনতা, অর্থাৎ আমার ঊর্ধ্বে কেউ উঠবে না, এটাকে হুমকির মুখে ফেলছে। এই যে হুমকি, এরা হচ্ছে হুমকি। কিসের জন্য হুমকি? তুমি সব জায়গায় হুমকি সৃষ্টি করছো, এখন তুমি বলছো এরা আমার জন্য হুমকি। ইসরায়েল এটা বলছে, এবং তার কথা হচ্ছে যে এটা আব্রাম চুক্তির বিরুদ্ধে একটা জোট। অর্থাৎ সে সৌদি আরবকে আব্রাম চুক্তিতে নিয়ে আসার যে চেষ্টা করেছিল, সেটার বিরুদ্ধে গতানুগতিক ধারায় সবচাইতে কড়া ইসরায়েল বিরোধী রাষ্ট্র পাকিস্তান, এবং বর্তমানে ইসরায়েলের সবচাইতে বড় শত্রু তুরস্ককে সৌদি আরবের সাথে একত্র করে সৌদি আরবকে এই আব্রাম চুক্তিতে আর আনতে দিতে চাইছে না, এটা ইসরায়েল মনে করছে। ইরান কি মনে করছে? এটা একটা প্রশ্ন। ইরান মনে করছে যে ইরানকে আটকাতে এটা একটা কৌশলগত জোট, ইরানকে ঠেকাতে। কারণ সবগুলো দেশ সুন্নি রাষ্ট্র, এই দেশগুলোর সাথে ইরানের একটা সম্পর্ক থাকলেও এই দেশগুলো কোনোভাবেই ইরানের এই যে শিয়া অক্ষ, অর্থাৎ ইরানের বিভিন্ন ধরনের যে অস্ত্রধারী গোষ্ঠী বিভিন্ন দেশে, সেই গোষ্ঠীগুলোকে এই 3 দেশের কেউই না সমর্থন করে, না তাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো সহযোগিতা বা সুযোগ দিবে। আমরা জানি যে বর্তমানে সৌদি আরব সরাসরি হুথিদের বিরুদ্ধে লড়াই করছে, এমনকি তুরস্ক সেই লড়াইয়ে সৌদি আরবকে সমর্থন দিয়েছে, একইভাবে পাকিস্তানও সৌদি আরবকে সমর্থন দিয়েছে। তাহলে কি এটা? ইরান মনে করছে যে এই অঞ্চলে এই ধরনের একটা জোট আসলে পরোক্ষভাবে তারও বিরুদ্ধে। আমেরিকা এবং ন্যাটো কি মনে করছে? আমেরিকাও মনে করছে যে এই ধরনের একটা জোট, এই যে তার নিরাপত্তা ছাতা মধ্যপ্রাচ্যে যেটা প্রায় এখন ভেঙে যাওয়ার মতো অবস্থায় পড়েছে, তারপরে আমেরিকা এটা ছাড়তে চাইছে না, কারণ এই নিরাপত্তা ছাতার অজুহাতে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে ব্যাপক পরিমাণে অর্থ বাগিয়ে নিচ্ছে।
ব্যাপক পরিমাণে অর্থ, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। তো সেই নিরাপত্তা ছাতার যদি গুরুত্ব কমে যায় তাহলে আমেরিকা সেটা সহ্য করতে চাইবে না। কিন্তু এখানে আরেকটা বাস্তবতা হচ্ছে আমেরিকার এই অঞ্চলে ইসরায়েলের বাইরেও নিজস্ব কিছু কৌশল সে এখানে প্রয়োগ করতে চায়। আবার বর্তমানে ইরানের বিরুদ্ধে যে লড়াইটা চলছে এবং ইরান যেভাবে আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে এবং আমেরিকার গুরুত্বপূর্ণ মিসাইলের সংকট দেখা দিয়েছে, সেই জায়গা থেকে আমেরিকার এই ধরনের একটা জোটের বিরুদ্ধে মুখ বন্ধ করে থাকা ছাড়া কোনো উপায় নেই, যদিও সে চাইছে না এরকম একটা জোট হোক। এখন এরকম একটা জোটের ঝুঁকিটা কি? ঝুঁকিটা হচ্ছে এটার বাস্তবায়ন। আপনি জোট গঠন করলেন, বিশাল বিশাল চুক্তি করলেন, চুক্তি স্বাক্ষর করলেন, ফটোগ্রাফ দিলেন, অটোগ্রাফ দিলেন, সবকিছু করলেন, এটা নিয়ে ভাইব তুললেন, কিন্তু এটার বাস্তবায়ন, এরকম একটা জোটের বাস্তবায়নের জন্য নেতৃত্ব দরকার। যে নেতা কে হবে? পাকিস্তান নেতৃত্ব দিবে, নাকি সৌদি আরব নেতৃত্ব দিবে, নাকি তুরস্ক নেতৃত্ব দিবে? এই নেতৃত্ব শূন্যতার অভাবে G8, যেটা মুসলিম বিশ্বের 8টা দেশের যে জোট ছিল G8, সেই G8 কিন্তু সামনে আগায় না। সেখানেও সেই জোটের পিছনেও মূল যে চালিকা শক্তি ছিল এরকম যে ইরানের তেল আছে, তুরস্কের লোকেশন আছে, বাংলাদেশের জনগণ আছে, নাইজেরিয়ার তেল আছে, এরকম ভাবে 8টা দেশের টেকনোলজি, মালয়েশিয়ার টেকনোলজি আছে, এইভাবে 8টা দেশকে একত্র করে একটা জোট গঠন করা হয়েছিল যে তোমার যেটা আছে আমাকে দিবে, আমার যেটা আছে তোমাকে দেবো, এভাবে করে আমরা এমন একটা পাওয়ার হব যেই পাওয়ারকে কেউ ধরতে পারবে না। ডায়লগে কিন্তু সুন্দর, পরিকল্পনায় কিন্তু সুন্দর যে হ্যাঁ ভাই তোমার এটা আছে আমার এটা আছে, তাহলে আমরা দুজন যদি একত্রে তেলিত হয়। এটা নিয়ে একটা গল্প আছে আর কি। গল্পটা হচ্ছে এরকম যে আইনস্টাইনের ক্ষেত্রে বলা হয় গল্প আর কি, যে আইনস্টাইনকে এসে ওই সময়ের সবচাইতে যে ভালো সুন্দরী, সবচেয়ে যে সুন্দরী, সে বলছে যে দেখো তোমার আছে ব্রেইন, আমার আছে হচ্ছে সৌন্দর্য, আমরা আসলে বিয়ে করি, আমাদের এমন একটা সন্তান হবে যে দেখতেও সুন্দর হবে আবার সেরকম ব্রেনও হবে, তোমার ব্রেইন পাবে আর আমার সৌন্দর্য পাবে। গল্পটা মানে পরিকল্পনাটা কিন্তু শুনতে খুব চমৎকার। তো আইনস্টাইন তাকে নাকি বলেছিল যে যদি সে তোমার ব্রেইন আর আমার সৌন্দর্য পায় তাহলে কি হবে। তো জায়গাটা হচ্ছে এইখানে যে যদি সে তোমার সৌন্দর্য, তোমার ব্রেইন আর আমার সৌন্দর্য পায় তাহলে কেমন হবে। তো এই জায়গাতে আসলে এই বাস্তবায়নের চ্যালেঞ্জটা হচ্ছে সবচাইতে বড়, যে এখানে নেতৃত্বে কে, নেতৃত্ব মানে নেতা কে হবে। যে কোনো একটা দেশ এটা থেকে একটু গড়িমসি করলো, কোনো একটা দেশ অন্যের এইটার বাইরে গিয়ে হচ্ছে অন্যের সাথে নিজের স্বার্থের জন্য হচ্ছে এটাকে পিছিয়ে রাখলো, সেখানে নেতৃত্ব দিবে কে? যদি একটা দেশ নেতৃত্ব যে হ্যাঁ এই তুই যদি এটার সাথে না আসো, এই চুক্তি স্বাক্ষর করছো, তুই যদি এই চুক্তি শর্তগুলো না মানো তাহলে কিন্তু খবর আছে, সাইজ করবো কিন্তু। যেমন ন্যাটোতে কি হয়, ন্যাটো 30টা দেশ 32টা দেশ সবাই জিহুজুর করে আমেরিকারে। আমেরিকা বলে 5% দিতে হবে, ওকে ঠিক আছে, আমার অস্ত্র কিনতে হবে, ওকে ঠিক আছে। এই ওকে ঠিক আছে পরে কি করে, ঠিক আছে তোরে তাহলে আমি রক্ষা করব। তখন হচ্ছে এটার একটা কি বলে, এটার একটা ভ্যালু দাঁড়ায়। যেমন ধরেন ইউরোপিয়ানের নেতৃত্বে কে? জার্মানি, ফ্রান্স, এর বাইরে কেউ আছে? নাই। ন্যাটো নিয়ে গতকালকে বলেছিলাম যে ন্যাটোর অনেক দেশের কোনো ট্যাঙ্কি নাই, যুদ্ধ বিমানই নাই, অনেক দেশে ট্যাঙ্ক নাই, যুদ্ধ বিমান নাই, সৈন্য নাই, কিন্তু তারাও ন্যাটোর সদস্য, তাই না? কারণ কি? কারণ হচ্ছে নেতৃত্বের পিছন ধরে। তো এই যে পাওয়ার ব্যালেন্স, যেটা যে সমান পাওয়ার থাকবে নাকি কেউ একজন নেতৃত্ব দিবে। হ্যাঁ এখন ধরেন ঘুরিয়ে ফিরিয়ে নেতৃত্ব থাকবে কোন একটা দেশের, যেটা জাতিসংঘের হয়, সব দেশ নেতৃত্ব থাকে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর করে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার, একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নাই। এটা একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে তুরস্কের ন্যাটোর সদস্যপদ। তুরস্ক ন্যাটো বাধ্যবাধকতার সঙ্গে এই চুক্তির একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। কিরকম দ্বন্দ্ব? যেমন ধরুন তুরস্ক এই দেশগুলোর কাছে যখন অস্ত্র বিক্রি করতে যাইবে তখন হয়তো ন্যাটো বাধা দিবে যে এই তুমি ন্যাটোর বাইরে এই ধরনের অস্ত্র বিক্রি করতে পারো না, এরকম দিতে পারে। তো সেটা থেকে বেরোনোর জন্য যদিও তুরস্ক নিজস্ব প্রযুক্তিকে আরো বেশি শক্তিশালী করার চেষ্টা করছে, যে সমস্ত জায়গায় বাধা দিতে পারে সেই সমস্ত জায়গায় নিজে অস্ত্র তৈরির দিকে মনোযোগ দিচ্ছে, এবং তার এই যে অর্থনৈতিক সংকট, এখান থেকে সে হয়তো সৌদি আরবের সাপোর্ট পেতে চাইছে। এই অর্থনৈতিক সংকটটাও এরকম। আসলে এই অর্থনৈতিক সংকটটা নিয়ে অনেক কথা হয় যে তুরস্কের অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট। তুরস্কের তেল নাই, গ্যাস নাই, সহজ কথা, তেল নাই, গ্যাস নাই। তার ব্যাপক পরিমাণে তেল গ্যাস বাইরে থেকে কিনতে হয়, প্রায় $50 বিলিয়ন বছরে। তো এরকম একটা দেশ ব্যাপক পরিমাণে সামরিক দিক থেকে শক্তিশালী হচ্ছে,
আবার মুসলিম বিশ্বের সবচাইতে বড় অর্থনৈতিক শক্তি, $1 ট্রিলিয়ন পার হয়েছে এরকম অর্থনৈতিক শক্তি দুইটা দেশ, তুরস্ক আর সৌদি আরব। এবং গত 3 বছরে তার এই অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু বাড়ছে। তো এই যে অর্থনৈতিক সমস্যা আছে, কিন্তু তার এই অগ্রগতি কিন্তু চলছে। যাই হোক, সেখান থেকে একটা সাপোর্ট পেতে পারে। এখন আরেকটা হচ্ছে যে সীমাবদ্ধতা, আরেকটা হচ্ছে পারমাণবিক অস্পষ্টতা। পাকিস্তান এখানে যুক্ত হচ্ছে ঠিক আছে, কিন্তু পাকিস্তানের এই যুক্ত হওয়ার সাথে সাথে পারমাণবিক কৌশল অথবা এটাকে কি বলে যে পারমাণবিক অস্ত্র তৈরির যে ইকুয়েশন বা অস্ত্র তৈরির যে ফর্মুলা সূত্র, সেগুলো এদের কাছে দিবে কিনা এরকম প্রশ্ন। অথবা এই দেশগুলোতে পাকিস্তান তার পরমাণু অস্ত্র নিয়ে এর পাশে দাঁড়াবে কিনা, যে ঠিক আছে সৌদির উপরে আক্রমণ হচ্ছে, আমি পারমাণবিক অস্ত্রটা কাদের উপরে নিয়ে আসি, এই তুই আক্রমণ করতেছ মারবো, কিন্তু এটা করবে কিনা। এটা একটা ব্যাপার, এখানে এসে এই বিষয়টাও দাঁড়াবে। আর আরেকটা হচ্ছে সীমাবদ্ধতা, হচ্ছে এই চুক্তির বিপরীতে সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তারপরে হচ্ছে কুয়েত, জর্ডান, এরা কিভাবে দাঁড়াবে বা এরা এই চুক্তিটাকে কিভাবে নিবে, এই সবকিছু মিলিয়ে এই চুক্তিটার অগ্রগতি। তবে সার্বিক মূল্যায়ন হচ্ছে এটা একটা সামরিক জোট, এটা একটা প্রাথমিক পদক্ষেপ। তবে হয়তো শুরুতে এটা বিশাল একটা সামরিক শক্তি তৈরি করবে না হয়তোবা, কিন্তু দীর্ঘমেয়াদে একটা আঞ্চলিক শক্তি এবং এই আঞ্চলিক ভারসাম্যে পরিবর্তন নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? যে মুসলিমদের মধ্যে একটা সামরিক জোট ছিল না, সেখানে নতুন করে এই ধরনের একটা সামরিক জোট হতে যাচ্ছে। আর যদি এটা হয়, এর সাথে যদি আরো কিছু দেশ যুক্ত হয়, তাহলে হয়তোবা এই সামরিক জোটটা অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের যে তাণ্ডব, সেটাই হয়তোবা কিছুটা লাগাম টেনে ধরতে পারে। তবে এর সাফল্য পুরোপুরি নির্ভর করবে বাস্তবায়নের গভীরতা, 3 দেশের মধ্যে আস্থা এবং বাইরের শক্তিগুলো যেমন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইরান, ইসরায়েল, রাশিয়া, এদের প্রতিক্রিয়ার উপর। বলা যায় যে এটা সম্পূর্ণভাবে একটা ইসলামিক ন্যাটো না হয়ে বরং স্বার্থভিত্তিক সামরিক সহযোগিতার একটা প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়াতে পারে। এখন এই চুক্তির বাইরে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, এক দর্শক বলেছেন বাংলাদেশ কি এই জোটে থাকতে পারে এবং নিতে পারে। আমি এই জোটের 3টা দেশের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত, সামরিক, অর্থনৈতিক শক্তির কথা বলছি, সেগুলোর কাছাকাছি যদি কোনো একটা শক্তি বাংলাদেশের থাকে, তাহলে বাংলাদেশকে নিতে পারে বা বাংলাদেশ থাকতে পারে। এক দর্শক বলছেন তুরস্ক নাস্তিক দেশ, ভালো কথা বলছেন, খারাপ বলেন নাই। এখানে এই ইকুয়েশনটাও নিয়ে আসা দরকার, যে একটা হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র, পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্র, যেটা হচ্ছে অনইসলামিক ভাবেই পরিচালিত হচ্ছে, বা যেটা সামরিক জান্তাদের মাধ্যমেই তার এই গত যে প্রায় 80-90 বছরের ইতিহাস, সেটা এই সামরিক জান্তাদের দাপটেই, অর্থাৎ সামরিক শক্তি প্রভাবিত একটা মুসলিম প্রজাতন্ত্র। এক। দ্বিতীয় আরেকটা হচ্ছে সৌদি আরব রাজতন্ত্র, ওহাবি মতাদর্শ ভিত্তিক একটা রাজতন্ত্র। আরেকটা হচ্ছে সেকুলার রাষ্ট্র, তুরস্ক একটা পশ্চিমা ধাঁচে, আধুনিক ধারায়, ইউরোপীয় স্টাইলে এবং স্ট্যান্ডার্ডের একটা সেকুলার রাষ্ট্র। এই 3টা একত্রে এসে সামরিক জোট গঠন করছে, যেটাকে ইসরায়েল বলছে নতুন সুন্নি জোট। আপনি এটাকে কি বলবেন, তাই না? হ্যাঁ, এই জন্য বললাম যে তুরস্ক নাস্তিক দেশ, ঠিক আছে, তার কনস্টিটিউশনে সে নাস্তিক। এখন আমার সাথে যোগাযোগ করতে চান, এই ইসের নিচে কি বলে, এই লাইভের পরে আমি ডিসক্রিপশনে যোগাযোগের তথ্য দিয়ে দেব, আপনি যোগাযোগ করতে পারেন। আমি একটা খবর দেখলাম, ভারতের মসজিদগুলো থেকে মাইক খুলে ফেলা হচ্ছে, এ বিষয়ে আপনি কিছু জানেন কিনা? না, জানি না। মনে হয় ইসরায়েল, যুক্তরাষ্ট্র আর আরব আমিরাত, এই 3টি দেশ
এই জোট করতে দেবে না বলছেন এক দর্শক। আজ রাতে এই জোটের সম্ভাবনা অসম্ভাবনা নিয়ে বড় একটা লাইভ চাই ভাই। আজ রাতে হয়তো এই জোট ফাইনাল হয়ে যাবে, ফাইনাল হলে হয়তো আজ রাতে আরেকটা লাইভ করার চেষ্টা করব। হুথিদের আক্রমণে শত শত সৌদি সমর্থিত বাহিনীকে হত্যা করার প্রেক্ষিতে জোট করবে সৌদি, নিজেদের স্বার্থে ভয় পাইছে সৌদি, এরকম গণতন্ত্র ব্যবস্থায় চালু হোক। দেখেন, হুথিদের উপরে আক্রমণ হয়েছে গতকাল, এই হুথিরা সৌদি সমর্থিত জোটের উপর আক্রমণ করেছে গতকাল, ওই যে শত শত নিহত। আর আজকে সৌদি আরব পাকিস্তান এরা সবাই দৌড়ে গিয়ে জোট করলো না, এটার সাথে এটার এরকম সম্পর্ক গঠন করার মতো হচ্ছে কি বলে সামরিক বিশ্লেষক বিশ্বে আর আছে কিনা আমার জানা নেই। এক দর্শক বলছেন অস্থির একটা চাল দিল তুরস্ক। এই জোটের মূল উদ্দেশ্য হবে ইসরায়েল আর আমিরাতকে যত অপকর্ম বাস্তবায়ন করে সেখান থেকে তাদেরকে রক্ষা করা। এক দর্শক বলছেন মুসলিম সম্প্রদায়ের মুসলমানদের জন্য বেশি ভয় পায় চাচাতো ভাই ফুফাতো ভাই, না জানি কি হয়। আপনাকে যেই পরামর্শ দিব, কিন্তু আমার যুক্তি দিব, আপনি আমাদের থেকে তিনটা দেশ থেকে বলি। এই দর্শকের কথাটা মজার একটা কথা তিনি বলা শুরু করেছেন। আচ্ছা, তারটা পড়ি, এরপরে আপনারা একটু এটার মন্তব্য করেন, আমিও দুই একটা করব। এই তিনটা দেশ থেকে হারামি মার্কা দেশ, অর্থাৎ স্বার্থপর দেশ, হ্যাঁ স্বার্থের উপরে কেউ নাই, দোয়া করেন যাতে আরব বিশ্বকে কন্ট্রোলে নিতে পারে। এর বিপরীতে মুসলমানদের জন্য শান্তি নাই, ইনসাফ হবে না। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যেহেতু আপনি গবেষণা করেন, আমরা ইন্ডিয়ার সাথে যে মাখামাখি করতেছে তালিবরা করতেছে, এটা কিন্তু ইসলামের সাথে যায় না, অথচ তারা 100% ইসলাম চায়, এত কোনো সন্দেহ নেই। আপনি যদি পারেন আজকে আমাদেরকে একটু বিশ্লেষণ করে শোনান, আমি জুমার নামাজ যাবো। আসসালামু আলাইকুম। যাই হোক, তিনি কি বলছেন আপনারা বুঝতে পারছেন, আপনারা এটার উত্তর দেন। জোট কি এমন হতে পারতো না যে ইরান, ইরাক, সৌদি, মিশর, কাতার, দুবাই, ইয়েমেন, লেবানন, আফ্রিকা? না, এরকম জোট হওয়া সম্ভব না বর্তমান পরিস্থিতিতে। এই জোট গঠন করার মূল উদ্দেশ্য হলো ইরান বা মুসলমানদের হত্যা করার জন্য। এক দর্শক বলছেন ভাই ইরান, সৌদি, তুর্কি, পাকিস্তান, কাতার সামরিক জোট হোক, আমি মনে করি এই তিন দেশ হচ্ছে ইঁদুর, এই তিন দেশ ইরানের একটা জুতো পরিষ্কার করার ক্ষমতা নেই। এক দর্শক বলেছেন বাংলাদেশ জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, তুরস্ক জিন্দাবাদ। দর্শক বলছেন হ্যালো বস বলছেন একজন, সুন্নি দেশ ও শিয়া মতবাদ কারা সৃষ্টি করেছে? এক দর্শকের প্রশ্ন। তুরস্ক, সৌদি, পাকিস্তান ইরানের কোমর ভেঙে দিতে জোট গঠন করলো এরা, তাহলে? এক দর্শক বলল। এক দর্শক বলছে ভাই কি নামাজ পড়তে দিবেন না? আরেক দর্শক বলছে উপর নিচ না বলে উত্তর পূর্ব পশ্চিম এইভাবে বললে আমাদের বুঝতে সুবিধা হয়। সত্য কথা, আসলে আমার মাথার মধ্যে ওই কথা বলার সময় ম্যাপ থাকে, তো এই জন্য হয়তো এটা আসে। একমাত্র সৌদির স্বার্থে জোট হবে, মুসলিম বিশ্বের জন্য নয়। হুথিদের মার খেয়ে এখন জোটের চিন্তা করছে সৌদি, পাকিস্তান, তুরস্ক, ভাড়াটে সৈনিক। ইসরায়েলের এক ধমকে জোট মোট হবে না। এক দর্শকের প্রশ্ন, এক দর্শকের মন্তব্য। তুরস্ক, সৌদি, পাকিস্তান আজ কি জোট? তাহলে ফিলিস্তিন গণহত্যা যখন চলমান, ইসরায়েলের বিরুদ্ধে এমন জোট কোথায় থাকে? ইরান স্পষ্ট জানিয়েছে ঘাঁটিতে আক্রমণ হলে সেই হবে সেই দেশের শত্রু। এ প্রশ্ন আমারও, যে তখন কোথায় ছিল। কিন্তু এই প্রশ্নের উত্তর আবার আমার বিভিন্ন ধরনের বক্তব্যের মধ্যেই আপনারা পাবেন। এখন এখানে আমেরিকা শর্ত টিকে, এটা একটা আমেরিকার শর্ত টিকে রাখার চুক্তি। ইরানের অবস্থা খারাপ দেখতেছি। সৌদি আরবের উচিত নিউক্লিয়ার সক্ষমতা অর্জন করা, তাহলে আমেরিকার চামচামি বাদ দিয়ে অন্যান্য মুসলিম দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, যেটা এখন ইচ্ছা করলেও পারবে না বলছেন এক দর্শক। ভারত, ইসরায়েল, দুবাই উপর নিচ না বলে উত্তর পূর্ব পশ্চিম, বাংলাদেশ, পাকিস্তান জিন্দাবাদ। আমি মনে করি এই জোট তৈরির পিছনে আমেরিকার ইন্ধন আছে, আর এই জোট মুসলিম বিশ্বের উপকারে আসবে না, বরং এই জোট মুসলিম বিশ্বের মধ্যে বিভাজন তৈরি করবে, মানে শিয়া সুন্নি মুসলমানদের মধ্যে পার্থক্য তৈরি করবে। এক দর্শক লিখেছেন গাজায় 73,000 মানুষ হত্যা করেছে ইসরায়েল, কিচ্ছুই করতে পারে নাই কেউ। লেবাননে মানুষ মারেছে, কেউ কিছু করতে পারে নাই। ভুয়া জোট হবে দন্তহীন বাঘ, সৌদির পা চাটার জন্য জোট হবে নিজেদের স্বার্থে লোভী এরা। এক দর্শকের মন্তব্য। আরেক দর্শক বলছে এই তিন দেশের বাইরে ইসলামিক যে দেশগুলো রয়েছে তাদের এই জোটে রাখার সুযোগ আছে কিনা বিস্তারিত জানতে চাই। সেখান থেকে হয়তো কিছু কিছু জোট দেশ আস্তে আস্তে এই জোটে আসতে পারে, এরকম মনে হচ্ছে, যদি এই জোট বড় করার ইচ্ছা তাদের থাকে। আর এরকম হয় না, অনেক সময় আছে যে ত্রিপক্ষীয় জোট, 4 দেশের জোট, অন্য কোনো দেশ পরবর্তীতে নেয়ও না। যদি ওই জোট হচ্ছে শুধুমাত্র ওই 3 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকেই দেখে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। সৌদি জোটের স্বাগত। জোট আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে নয়। ইরান একাই 100,
এই জোট ভুয়া, এরা ফিলিস্তিনের জন্য কিছুই করে না। আরেকজনে লিখেছেন পাকিস্তানের দরকার ডলার। আরেকজন লিখেছেন ভাই এই জোট কি ইরানের ক্ষতি হতে পারে? এটার উত্তর আপনারা অলরেডি পেয়েছেন। আরেক দর্শক লিখেছেন এটা কাপুরুষদের জোট, কোনোদিনই ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে না, এটা 100% সত্যি। এক দর্শক বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা আর কিছু না হলে এরা চামচা বাটপার, এই জোট কি ইরানের পক্ষে দাঁড়াতে পারে? ইরানের পক্ষে ক্ষতি হতে পারে এই জোট? আসলেই কি এই জোট কোনো ফ্রুটফুল রেজাল্ট আসবে? ওআইসি তো দেখলাম এক দর্শকের প্রশ্ন। এই জোট ভাই ইরান এমন একটা দেশ অনেক লোক জানে না, ইরান